জীববিজ্ঞান প্রথম পত্র অণুজীব। ম্যালেরিয়া পরজীবী, ম্যালেরিয়া প্যারাসাইট, প্লাজমোডিয়াম, ম্যালেরিয়া প্যারাসাইট প্লাজমোডিয়াম। ম্যালেরিয়া পরজীবী শ্রেণীতাত্ত্বিক অবস্থান 1980 সাল অনুকরণে। প্রধান শব্দসমূহ সাইজোগনি, গ্যামেটোগনি, স্পোরোগনি, সুপ্তাবস্থা, যৌনক্রম, সংক্রমণ। কিংডম প্রোটিস্টা, প্রোটোজোয়া হচ্ছে সাবকিংডম, ফাইলাম অ্যাপনিকোকমপ্লেক্সা, ক্লাস স্পোরোজোয়া, অর্ডার হিমোপরডিয়া, ফ্যামিলি প্লাজমোডি, জিনাস প্লাজমোডিয়াম, স্পিসিস প্লাজমোডিয়াম ভিভিক্স, প্লাজমোডিয়াম ওভালে, প্লাজমোডিয়াম ফেলসিপেরাম, প্লাজমোডিয়াম ম্যালেরি। প্লাজমোডিয়াম গণের প্রায় 60টি প্রজাতি ম্যালেরিয়া পরজীবী নামে পরিচিত। প্রজাতিগুলো মানুষসহ বিভিন্ন মেরুদণ্ডী প্রাণী যেমন সরীসৃপ, পাখি, বানর, ইঁদুর ইত্যাদি পরজীবী হিসেবে জীবনচক্রে নির্দিষ্ট সময় অতিবাহিত করে এবং ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে। প্লাজমোডিয়াম গণভুক্ত প্রায় 60টি প্রজাতির মধ্যে 4টি প্রজাতি মানবদেহে বিভিন্ন ধরনের ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে। নিচে ম্যালেরিয়া পরজীবীগুলোর মানুষের রোগ সৃষ্টিকারী নাম, বিস্তৃত রোগের নাম এবং জ্বরের প্রকৃতি উল্লেখ করা হলো। প্লাজমোডিয়াম ফেলসিপেরাম, প্লাজমোডিয়াম ওভালে, প্লাজমোডিয়াম ভিভিক্স, প্লাজমোডিয়াম ম্যালেরি। গ্রীষ্মপ্রধান অঞ্চল, গ্রীষ্মপ্রধান ও উপগ্রীষ্মপ্রধান অঞ্চল, নাতিশীতোষ্ণ গ্রীষ্মপ্রধান অঞ্চল, নাতিশীতোষ্ণ ও গ্রীষ্মপ্রধান অঞ্চল। ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া, মাইল্ড টার্সিয়ার ম্যালেরিয়া, বিনাইন টার্সিয়ার ম্যালেরিয়া, কোয়াটার্ন ম্যালেরিয়া। 36 থেকে 48 ঘন্টা অন্তর জ্বর আসে, 48 ঘন্টা অন্তর অন্তর জ্বর আসে, 48 ঘন্টা অন্তর অন্তর জ্বর আসে, 72 ঘন্টা অন্তর অন্তর জ্বর আসে। এক্ষেত্রে দেখা যায় কোয়াটার্নি অর্থাৎ 4, এজন্যই 72 ঘন্টা, আর মাইল্ড আর বিনাইন হচ্ছে 48 ঘন্টা, আর ম্যালিগন্যান্ট 36 থেকে 48 ঘন্টা। এক্ষেত্রে কোয়াটার্নি দেখা যায় ম্যালেরিতে, বিনাইন হচ্ছে ভিভিক্স, মাইল্ড হচ্ছে ওভালি, আর ম্যালিগন্যান্ট হচ্ছে ফ্যালসিপেরাম। ম্যালেরিয়া কি? ম্যালেরিয়া হচ্ছে অ্যানোফিলিস মশকি বাহিত, পুরুষ মশা নয়, এক ধরনের জ্বর রোগ। প্রোটিস্টা রাজ্যের প্রোটোজোয়া উপজগতের প্রিকমপ্লেক্সা পর্বের প্রোটোজোয়া গণভুক্ত প্রায় 60টি প্রজাতি দ্বারা মানুষসহ বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীতে ম্যালেরিয়া রোগ হয়। এই রোগ রহিত রক্তকণিকা ধ্বংস হয়, তাই রক্তস্বল্পতা সহ অ্যানিমিয়া উপসর্গ দেখা দেয়। উপযুক্ত চিকিৎসা না পেলে রোগীর মৃত্যু হতে পারে। নির্দিষ্ট সময় অন্তর অন্তর কাঁপুনি সহ জ্বর আসা এই রোগের প্রধান লক্ষণ। বাংলাদেশে ম্যালেরিয়া পরজীবীর ভেক্টরস অফ ম্যালেরিয়া প্যারাসাইট ইন বাংলাদেশ। বাংলাদেশে এ পর্যন্ত 113টি প্রজাতির মশা শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে অ্যানোফিলিস গণভুক্ত 60টি প্রজাতি ম্যালেরিয়া পরজীবী ভেক্টর অর্থাৎ পরজীবী কোন জীব হিসেবে ম্যালেরিয়া রোগ ছড়ায়। এরা হলো অ্যানোফিলিস ডিরাস, ফিলিপিনিস, অ্যানোফিলিস সান্ডাকাস, অ্যানোফিলিস মিনিমাস, অ্যানোফিলিস অ্যানুলারিস, অ্যানোফিলিস ভেগাস, অ্যানোফিলিস অ্যাকোনিটাস। এদের মধ্যে প্রথম 4টি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। ম্যালেরিয়া আবিষ্কারের সংক্ষিপ্ত ইতিহাস। ম্যালেরিয়া বিশ্বের প্রাচীনতম রোগগুলোর অন্যতম। খ্রিস্টপূর্ব 2700 অব্দের শুরুতে চীন দেশে এটি অনুপম বাত জ্বর, ইউনিক পিরিয়ডিক ফিভার হিসেবে নথিভুক্ত ছিল। প্রাচীন রোমান রাজ্যে ম্যালেরিয়া রোগের কারণে ধ্বংসপ্রাপ্ত হয়েছে বলে একে রোমান জ্বর বলা হিসেবে নথিভুক্ত ছিল। প্রাচীন মধ্যযুগে একে জলা জ্বর বলা হতো। ম্যালেরিয়া সর্বপ্রথম ব্যবহার করেন বিজ্ঞানী টোর্টি 1753 সালে। এটি ইতালিক শব্দ। মাল অর্থ দূষিত, এরিয়া অর্থ বায়ু। এতে ম্যালেরিয়া শব্দের উৎপত্তি, যার আবিধানিক অর্থ দূষিত বায়ু। প্রাচীনকালে মানুষের ধারণা ছিল 1880 খ্রিস্টাব্দে ফরাসি সেনাবাহিনীর ডাক্তার অ্যালফোসে ল্যাভেরান সর্বপ্রথম মানুষের রক্তে লোহিত রক্তকণিকা পরজীবীর উপস্থিতি আবিষ্কার করেন এবং ম্যালেরিয়ার কারণ হিসেবে প্রোটোজোয়া প্যাথোজেনকে অ্যান্টিজেন রূপে প্রমাণ করেন। এর জন্য ল্যাভেরানকে 1707 খ্রিস্টাব্দে ফিজিওলজি ও মেডিসিন নোবেল পুরস্কার প্রদান করা হয়। 1897 খ্রিস্টাব্দে ভারতীয় মেডিকেল সার্ভিসে কর্মরত ব্রিটিশ সেনাবাহিনী ডাক্তার স্যার রোনাল্ড রস আবিষ্কার করেন অ্যানোফিলিস গণভুক্ত মশকি এ রোগের জীবাণু এক দেহ থেকে অন্য দেহে বিস্তার ঘটায়। এই যুগান্তকারী আবিষ্কারের জন্য তাকে 1902 খ্রিস্টাব্দে বিজ্ঞান নোবেল পুরস্কার প্রদান করা হয়। 1948 খ্রিস্টাব্দে শর্ট মানুষের যকৃত কোষে প্রি-এরিথ্রোসাইটিক সাইজোগনির বর্ণনা দেন ব্রু সোয়াট। 1965 খ্রিস্টাব্দে ম্যালেরিয়া নির্মূলকরণ পদ্ধতি সম্বন্ধে ধারণা দেন ব্রে এবং গারহাম।
1965 খ্রিস্টাব্দে মানুষসহ অন্যান্য প্রাণীর প্লাজমোডিয়াম গণভুক্ত প্রজাতিগুলোর একটি তালিকা প্রণয়ন করেন। স্বভাব ও বাসস্থান। প্লাজমোডিয়াম এক ধরনের অন্তঃকোষীয় রক্তপরজীবী। মানুষসহ বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীতে যকৃত কোষ ও লোহিত রক্ত কণিকা এবং অ্যানোফিলিস মশকির পৌষ্টিক নালীতে রক্তগ্রন্থিতে এটি বাস করে। ম্যালেরিয়া রোগের লক্ষণসমূহ। সিমটমস অফ ম্যালেরিয়া। ম্যালেরিয়া পরজীবী দ্বারা আক্রান্ত হওয়ার সাথে সাথেই মানবদেহে লক্ষণ প্রকাশ পায় না। সংক্রমণ 2 থেকে 3 সপ্তাহের মধ্যে রোগের লক্ষণ প্রকাশ পেতে আরম্ভ করে। ম্যালেরিয়া রোগের লক্ষণ নিম্নরূপ। রোগের প্রাথমিক পর্যায়ে বমি ভাব, ক্ষুধা-মন্দা, অনিদ্রা, কোষ্ঠকাঠিন্য এবং খাবারে অনীহা দেখা দেয়। মাথা ব্যথা, অস্থিসন্ধিতে ব্যথা, পিঠ ব্যথা, শীত অনুভূত হয়। রোগের প্রাথমিক পর্যায়। ঠান্ডা কাঁপুনি দিয়ে 48 ঘন্টা পর পর জ্বর আসে। জ্বরের উচ্চ তাপমাত্রা হয় 104 থেকে 106 ডিগ্রি পর্যন্ত। কয়েক ঘন্টা পর ঘাম দিয়ে জ্বর ছেড়ে যায়। জ্বরের প্রকোপ সাধারণত পূর্বাহ্নে বা অপরাহ্নে হয়। জ্বর প্রতি 2 থেকে 3 দিন পর পর আসে। ম্যালেরিয়া জ্বরের 3টি অবস্থা লক্ষ্য করা যায়। শীত অবস্থা 20 থেকে 1 ঘন্টা স্থায়ী হয়। উত্তপ্ত অবস্থা এবং ঘাম অবস্থা রোগের চূড়ান্ত পর্যায়। দীর্ঘদিন ধরে এ রোগে আক্রান্ত রোগীর যকৃত বা লিভার অস্বাভাবিক হারে স্ফীত হয়। আক্রান্ত রোগীর প্লীহা থেকে লাইসোলেসিথিন নামক পদার্থ নিঃসৃত হয়, যা অনেক স্বাভাবিক রক্তকণিকা ধ্বংস করে। রোগীর খাদ্য পরিপাকে ব্যাঘাত ঘটে। পরজীবী হিমোলাইসিন নামক অ্যান্টিবডি উৎপন্ন করে, যা লোহিত রক্তকণিকাগুলো ব্যাপকভাবে ধ্বংস করে। ফলে দেহে মারাত্মক রক্তশূন্যতা দেখা দেয় এবং রোগী দুর্বল হয়ে শেষ পর্যন্ত মারা যায়। ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্র। কোনো জীব জন্ম অবস্থা থেকে শুরু করে ধীরে ধীরে বৃদ্ধি, বিকাশ, জনন ইত্যাদি পর্যায় অতিক্রম করে পুনরায় ওই অবস্থায় পুনর্জন্ম দেওয়ার চক্রিক ধারণাকে ওই জীবের জীবনচক্র বলে। প্লাজমোডিয়াম ভিভিক্সের জীবনচক্র সম্পন্ন করতে সম্পূর্ণ ভিন্ন ধরনের 2টি পোষকের প্রয়োজন হয়, যথা মানুষ ও মশকি। মানুষের যকৃত ও লোহিত রক্তকণিকায় পরজীবীর অযৌন বা সাইজোগনি ঘটে। পোষকের প্রচলিত সংজ্ঞা অনুযায়ী মানুষ ও পরজীবী মাধ্যমিক পোষক। মশকি অ্যানোফিলিস গণভুক্ত কয়েকটি প্রজাতি মশকির দেহে পরজীবী যৌন জনন বা গেমেটোগনি সম্পন্ন করে। মশকির এ পরজীবী নির্দিষ্ট পোষক। বিশেষ দ্রষ্টব্য: 2টি পোষক কেন প্রয়োজন? নিম্নশ্রেণীর জীবেরা বারবার অযৌনপদ্ধতিতে বংশবিস্তারের কারণে জীবনীশক্তি হ্রাস পায়, তাই তারা মাঝে মাঝে যৌন জননে আবদ্ধ হয়ে জীবনীশক্তি পুনরুদ্ধার করে। এটি নিম্নজীবের এভলিউশনারি অভিযোজন। প্লাজমোডিয়ামের ক্ষেত্রেও এমনটি ঘটেছে, তাই এরা পোষকের মাধ্যমে। যেহেতু যৌন জনন মশকি অযৌন জনন মানবদেহে জীবনচক্র সম্পন্ন করতে পারে না, কেবলমাত্র স্ত্রী অ্যানোফিলিস মশকির রোগ ছড়ায় কেন? স্ত্রী মশকির ডিম্বাণু পরিস্ফুটনের জন্য উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণীর প্রয়োজন, তাই কেবলমাত্র মশকিরই মশা নয় রক্ত পান করে এবং জীবাণুর বিস্তার ঘটায়। পুরুষ মশারা ফুলের মধু ও অন্যান্য উৎস হতে খাবার সংগ্রহ করে, মানুষকে দংশন করে না। অপরদিকে ক্লুয়েক্স বা এইডেস প্রভৃতি মশকির পরিপাকতন্ত্রে বিশেষ ধরনের এনজাইম আছে, যা জীবাণুর গ্যামেটোসাইটগুলোকে ধ্বংস করতে সক্ষম, তাই এরা এই জীবাণুর বিস্তার ঘটাতে পারে না। কিন্তু অ্যানোফিলিস এর দেহে এরকম এনজাইম না থাকায় গ্যামেটোসাইটগুলো সক্রিয় থাকে ও রোগের বিস্তার ঘটায়। মানবদেহে জীবনচক্র। মানুষের যকৃত ও লোহিত রক্তকণিকায় ম্যালেরিয়া পরজীবী অযৌন জনন পদ্ধতিতে জীবনচক্র সম্পন্ন করে। এই জননচক্রে সাইজন্ট নামক বহু নিউক্লিয়াস বিশিষ্ট একটি দশা বিদ্যমান থাকে। এ ধরনের জীবনচক্রে সাইজোগনি বলে। মানবদেহে সংঘটিত সাইজোগনি দুভাগে ভাগ করা যায়, যথা 1 হেপাটিক সাইজোগনি বা যকৃত সাইজোগনি এবং এরিথ্রোসাইটিক সাইজোগনি বা লোহিত রক্তকণিকা সাইজোগনি। নিচে এদের সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হলো। হেপাটিক সাইজোগনি: মানুষের যকৃত কোষে সংঘটিত ম্যালেরিয়া পরজীবীর বহু বিভাজন প্রক্রিয়া অযৌন জননকে হেপাটিক সাইজোগনি বলে। বিজ্ঞানী শর্ট অ্যান্ড গ্রাহানহাম মানুষের যকৃতে ম্যালেরিয়া পরজীবীর হেপাটিক সাইজোগনির চক্রের বর্ণনা দেন। হেপাটিক সাইজোগনি 2টি পর্যায়ের মাধ্যমে সংঘটিত হয়। 1. প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি: মানুষের যকৃতে প্যারেনকাইমা কোষের হেপাটিক সাইটে ও স্পোরোজয়েড থেকে ক্রিপ্টোজয়েড সৃষ্টি পর্যন্ত পরজীবী সাইজোগনি বা অযৌন জননকে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি বলে। এ সময় কয়েকটি সাইজন থেকে 800 থেকে 20,000 মেরোজয়েড সৃষ্টি হয়। এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি:
মানুষের যকৃত প্যারেনকাইমা কোষে ক্রিপ্টোমেরাজয়েড ও মেটাক্রিপ্টোমেরাজয়েড থেকে মাইক্রো ও ম্যাক্রোক্রিপ্টোমেরাজয়েড সৃষ্টি হওয়া পর্যন্ত পরজীবীকে সাইজন্ট বা অযৌন জননকে এক্সোএরিথ্রোসাইটিক সাইজোগনি বলে। প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি। অ্যানোফিলিস মশকির লালাগ্রন্থিতে অবস্থিত প্লাজমোডিয়াম এর স্পোরোজয়েড দশাটি পরিণত অবস্থায় সঞ্চিত থাকে। এ জাতীয় মশকির দংশনের ফলে স্পোরোজয়েড রসের সাথে মানবদেহে প্রবেশ করে এবং রক্তস্রোতের মাধ্যমে বাহিকা হয়ে ক্যামোটক্সিন কোনো রাসায়নিক পরীক্ষা উদ্দীপনার মাধ্যমে কোনো জীবের চলন এর কারণে যকৃতে আশ্রয় নেয়। যকৃতে সাইজন্ট এর পর্যায়ের অপর পৃষ্ঠায় উল্লেখিত ধাপগুলোর মাধ্যমে সম্পন্ন হয়। স্পোরোজয়েডের যকৃত কোষে প্রবেশ। স্পোরোজয়েডগুলো সঞ্চলাক্ষম অতি ক্ষুদ্র 10 মাইক্রন থেকে 14 মাইক্রন দৈর্ঘ্য ও 0.5 মাইক্রন থেকে 1 মাইক্রন প্রস্থ, সামান্য বাঁকানো ও উভয় প্রান্ত সূচালো দেহ বিশিষ্ট আক্রমণকারী দশা। এদের স্ফীত অঞ্চল মাঝখানে একটি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস থাকে। স্পোরোজয়েড রক্ত দ্বারা বাহিত হয়ে 30 মিনিটের মধ্যে যকৃতে চলে আসে এবং যকৃত কোষে তথা হেপাটোসাইট প্রবেশ করে প্রি এরিথ্রেটিক সাইজোগনি চক্র শুরু করে। ক্রিপ্টোজয়েড। যকৃত কোষে প্রবেশের পর ক্রিপ্টোজয়েড খাদ্য গ্রহণ শুরু করে। খাদ্য গ্রহণের পর এরা আকৃতিতে বড় হয় এবং মাকু আকৃতির স্পোরোজয়েড গোলাকার ক্রিপ্টোজয়েডে পরিণত হয়। সাইজন্ট। প্রতিটি ক্রিপ্টোজয়েড নিউক্লিয়াসে ক্রমাগত বিভাজিত হয়ে কয়েক দিনের মধ্যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট প্রজাতি ভেঙে প্রায় 1000 থেকে 1200 দশায় পরিণত হয়। বহু নিউক্লিয়াস বিশিষ্ট পরজীবী এ দশাকে সাইজন্ট বলে। ক্রিপ্টোমেরাজয়েড। পরিণত সাইজন্টের অভ্যন্তরে উৎপন্ন প্রতিটি নিউক্লিয়াসের চারপাশে কিছু পরিমাণ সাইটোপ্লাজম জমা হয়ে যে নতুন কোষে সৃষ্টি করে তাকে ক্রিপ্টোমেরাজয়েড বলে। এগুলো সাইজন্ট ও যকৃত কোষের কোষঝিল্লি ভেঙে বের হয়ে যকৃতের সাইনোয়েড বা সাইনোস রক্তপূর্ণ স্থানে অবস্থান করে এবং এখান থেকে পরবর্তী চক্র শুরু করে। মানুষের যকৃতে প্যারেনকাইমা কোষ, হেপাটোসাইট, স্পোরোজয়েড থেকে ক্রিপ্টোমেরাজয়েড সৃষ্টি পর্যন্ত পরজীবী সাইজোগনি বা অযৌন জননকে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি বলে। একটি প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি সম্পূর্ণ হতে 4 দিন সময় লাগে। এ সময় একটি সাইজন থেকে 8000 থেকে 20,000 মেরুজয় সৃষ্টি। এ সময় রোগী দেহে কোনো লক্ষণ থাকে না। এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। এই চক্রের ধাপগুলো নিম্নরূপ। প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি চক্রে উৎপন্ন ক্রিপ্টোমেরাজয়েড নতুন হেপাটোসাইট আক্রমণের মাধ্যমে এক্সোএরিথ্রোসাইটিক সাইজোগনি চক্রের সূচনা করে। সাইজন। পরিণত ক্রিপ্টোমেরাজয়েড নতুন যকৃত কোষে প্রবেশ করে নিউক্লিয়াসের আবরণ বিভাজনের মাধ্যমে বহু নিউক্লিয়াস বিশিষ্ট সাইজন দশায় পরিণত হয়। মেটাক্রিপ্টোমেরাজয়েড সাইজন্ট প্রতিটি নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম জমা হয় এবং প্লাজমা মেমব্রেন দ্বারা আবৃত হয়। যেসব নতুন কোষ সৃষ্টি করে তাদের মেটাক্রিপ্টোমেরাজয়েড বলে। আক্রান্ত যকৃত কোষের ভাঙন। মেটাক্রিপ্টোমেরাজয়েডগুলো পরিণত হলে আক্রান্ত যকৃত কোষ বিদীর্ণ হয়ে বেরিয়ে আসে এবং নতুন নতুন যকৃত কোষ আক্রমণ করে এই চক্রের পুনরাবৃত্তি ঘটায়। এই অবস্থায় মানুষের যকৃতে প্রচুর মেরাজয়েড পাওয়া যায়। আকারের ভিত্তিতে মেরাজয়েড দুভাগে ভাগ করা যায়: মেটাক্রিপ্টোমেরাজয়েড ও ম্যাক্রোমেটাক্রিপ্টোমেরাজয়েড। মাইক্রোমেটাক্রিপ্টোমেরাজয়েড ও ম্যাক্রোমেটাক্রিপ্টোমেরাজয়েড। মাইক্রোমেটাক্রিপ্টোমেরাজয়েডগুলো আকারে ছোট এবং ম্যাক্রোমেটাক্রিপ্টোমেরাজয়েড আকারে বড় হয়। বড় আকৃতির মেরাজয়েডগুলো নতুন যকৃত কোষকে আক্রমণ করে, বংশবৃদ্ধি ঘটায় এবং ছোট আকৃতির মেরাজয়েডগুলো যকৃত কোষকে আক্রমণের পরিবর্তে রক্ততলে চলে আসে এবং রক্তে লোহিত রক্তকণিকা আরবিসি প্রবেশ করে আক্রমণ করে। স্পোরোজয়েড থেকে এ দশা পর্যন্ত পৌঁছাতে পরজীবীর প্রায় 7 থেকে 10 দিন সময় লাগে। এরিথ্রোসাইটিক সাইজোগনি বা লোহিত রক্তকণিকার অযৌন চক্র। স্পোরোজয়েড তথা মানবদেহে প্রবেশের পর এরা ম্যালেরিয়া পরজীবী রক্তে আত্মপ্রকাশ করে 7 থেকে 8 দিন সময় লাগে। এ সময়কে প্রিপ্যাটেন্টাল কাল বলে। প্রিপ্যাটেন্ট কাল পিরিয়ড বলে। এ সময় স্পোরোজয়েড যকৃত কোষে প্রবেশের পর এটি বিভাজিত না হয় সুপ্ত অবস্থায় বিরাজ করে। দীর্ঘ কয়েক মাস বা বছরের পর এরা বিভাজিত হয়ে মেরাজয়েড সৃষ্টি করতে পারে। ম্যালেরিয়া পরজীবী এ ধরনের সুপ্ত স্পোরোজয়েডদের হিপনোজয়েড বলে। হেপাটিক বা যকৃত সাইজোগনিতে সৃষ্ট মাইক্রোমেটাক্রিপ্টোমেরাজয়েড রক্তে লোহিত রক্তকণিকা আক্রমণের পর এরিথ্রোসাইটিক সাইজোগনি চক্র শুরু করে। এতে পর্যায়ক্রমে নিম্নবর্ণিত ধাপগুলো লক্ষ্য করা যায়। ট্রোফোজয়েড। ম্যাক্রোমেটাক্রিপ্টোমেরাজয়েড লোহিত রক্তকণিকা আরবিসির অভ্যন্তরে হিমোগ্লোবিন ভক্ষণ করে আকারে বড় ও গোলাকার হয়। এই নিউক্লিয়াসযুক্ত পরজীবী এ দশাকে ট্রোফোজয়েড বলে। এই অবস্থায় জীবাণুদেহে ক্ষুদ্র একটি কোষগহ্বর দেখা যায়। এটি অত্যন্ত ক্ষীণস্থায়ী দশা। সিগনেট রিং। লোহিত রক্তকণিকার অভ্যন্তরে খাদ্য গ্রহণ করে বৃদ্ধি লাভের সাথে সাথে ট্রোফোজয়েড এর
কেন্দ্রীয় অঞ্চলে একটি গহ্বর সৃষ্টি হয়, ফলে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম একপাশে সরে যায়। এই অবস্থায় পরজীবীটাকে একটি পাথর বসানো রিংয়ের মতো মনে হয়। এটাকে সিগনেট রিং বলে। অ্যামিবয়েড ট্রোফোজয়েড। প্রায় 8 ঘন্টার মধ্যে পরজীবী অন্তস্থ গহ্বর অদৃশ্য হয়ে যায় এবং পরজীবটি ক্ষীণপদ বিশিষ্ট অ্যামিবার আকৃতি ধারণ করে, তাই এর অ্যামিবয়েড ট্রোফোজয়েড বলে। ট্রোফোজয়েড হিমোগ্লোবিন প্রোটিন উপাদানসমূহকে খাদ্যরূপে গ্রহণ করে এবং হিমোটিন বিষাক্ত হিমোজয়েড এ পরিণত করে। এ সময় লোহিত রক্তকণিকা আকার বড় হয় এবং এদের সাইটোপ্লাজমে ক্ষুদ্র ক্ষুদ্র দানা দেখা যায়। এই দানাগুলো সারফাস দানা বলে। রক্তকণিকায় সারফাস দানার উপস্থিতি দেখে ম্যালেরিয়া রোগ শনাক্ত করা হয়। সাইজন্ট। অ্যামিবয়েড ট্রোফোজয়েড এর কণপথ ক্রমে বিলীন হয়ে যায় এবং পরজীবী গোলাকার রূপ ধারণ করে। অতঃপর নিউক্লিয়াস অযৌন পদ্ধতিতে বিভাজিত হয়ে 12 থেকে 24টি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি করে। এরকম বহু নিউক্লিয়াসযুক্ত পরজীবীকে সাইজন বলে। মেরোজয়েড। সাইজন দশার প্রতিটি নিউক্লিয়াস প্রায় 48 ঘন্টা পর নিউক্লিওপ্লাজম ও প্লাজমা মেমব্রেনে বিভক্ত হয়ে 12 থেকে 48টি গোলাকার কোষে পরিণত হয়। এদের মেরোজয়েড বলে। মেরোজয়েডগুলো গোলাপের পাপড়ির ন্যায় 2 স্তরে সজ্জিত হয়। পরজীবীর এই অবস্থাকে রোজেট দশা বলে। রোজেটগুলো লোহিত রক্তকণিকার আবরণ ভেঙে রক্ত প্লাজমায় মুক্ত হয় এবং নতুন লোহিত রক্তকণিকা আক্রমণ করার মাধ্যমে একইভাবে চক্রের পুনরাবৃত্তি ঘটায়। এই সম্পূর্ণ এরিথ্রোসাইটিক চক্র সম্পন্ন করতে প্লাজমোডিয়াম হিভিক্সের 48 ঘন্টা সময় লাগে। প্রতিটি চক্রের শেষে অসংখ্য মেরোজয়েড প্লাজমা রক্তে মুক্ত হওয়ার কারণে আক্রান্তের দেহে কাঁপুনি সহ জ্বর আসে। মানুষের দেহে স্পোরোজয়েড প্রবেশের পর থেকে জ্বরের লক্ষণ প্রকাশ পাওয়া পর্যন্ত সময়কালকে সুপ্ত অবস্থা না ইনকিউবেশন পিরিয়ড বলে। গ্যামেটোসাইট গঠন। এরিথ্রোসাইট সাইজোগনি চক্রে উৎপন্ন কিছু সংখ্যক মেরোজয়েড, ট্রোফোজয়েড ও সাইজন্টে পরিণত না হয়ে লোহিত রক্তকণিকার অভ্যন্তরে পরিণত হয়ে গ্যামেটোসাইট গঠন করে। গ্যামেটোসাইট 2 প্রকার, যথা মাইক্রো বা পুং গ্যামেটোসাইট। এরা 9 থেকে 10 ব্যাস বিশিষ্ট। সাইটোপ্লাজম হালকা নীলবর্ণ হয়, কেন্দ্রস্থলে বলক গোলাপী বর্ণের নিউক্লিয়াস অবস্থিত। এবং ম্যাক্রো স্ত্রী গ্যামেটোসাইট। এরা 10 থেকে 12 মাইক্রোমিটার বিশিষ্ট। সাইটোপ্লাজম ঘন নীলবর্ণের হয়, অর্থাৎ মাইক্রো হালকা নীলবর্ণ এবং ম্যাক্রো ঘন নীলবর্ণ। নিউক্লিয়াস ছোট, ঘন ও প্রান্তে অবস্থিত। পরিণত গ্যামেটোসাইট তৈরি করতে 96 ঘন্টা সময় লাগে। লোহিত রক্তকণিকার অভ্যন্তরে গ্যামেটোসাইটগুলো আর তেমন কোনো পরিবর্তন হয় না। পরবর্তীতে স্ফুরণকের জন্য এদের স্ত্রী মশকির দেহে প্রবেশ করতে হয় এবং 7 দিনের মধ্যে মশকি কর্তৃক গৃহীত না হলে গ্যামেটোসাইটগুলো ধ্বংস হতে থাকে। অর্থাৎ মানুষের রক্তে গ্যামেটোসাইট 7 দিনের বেশি বাঁচে না। তুলনীয় বিষয়: হেপাটিক সাইজোগনি, এরিথ্রোসাইটিক সাইজোগনি। কোথায় ঘটে? মানুষের যকৃত সংঘটিত হয়, মানুষের লোহিত রক্তকণিকা সংঘটিত হয়। ক্রিপ্টোজয়েড, ক্রিপ্টোমেরোজয়েড, মেটাক্রিপ্টোমেরোজয়েড নামক ধাপসমূহ পাওয়া যায়। ট্রোফোজয়েড, সিগনেট রিং, সাইজট, মেরোজয়েড ধাপসমূহ দেখা যায়। হিমোজয়েড উৎপন্ন হয়, শেষের দিকে হিমোজয়েড সৃষ্টি হয়। এই চক্রকালে মানুষের জ্বর হয় না। এই চক্রকালে মানবদেহে কাঁপুনি সহ জ্বর সৃষ্টি হয়। দেখা যায় সাইজেন বাইরে সারফাস দ্বারা দেখা যায় না। সারফাস দ্বারা, এখানে সারফাস দ্বারা দেখা যায়। জ্বর হয় না, আর এখানে জ্বর হয়। সুপ্তাবস্থা, ইনকিউবেশন পিরিয়ড। মানবদেহে পরজীবী প্রবেশের পর থেকে রোগের লক্ষণ প্রকাশ পাওয়া পর্যন্ত সময়কে রোগের সুপ্তাবস্থা বা সুপ্তিকাল বলে। ম্যালেরিয়া পরজীবী বহনকারী কোনো মশকি মানুষকে দংশন করলে সাথে সাথে জ্বর হয় না। দংশনের মাধ্যমে স্পোরোজয়েড মানবদেহে প্রবেশের পর যকৃত কোষকে আক্রমণ করে এবং জীবনচক্রে বিভিন্ন পর্যায়ে অতিক্রম করে। এ সময় মানুষের যকৃত কোষ ক্ষতিগ্রস্ত হলে রোগের কোনো লক্ষণ প্রকাশ পায় না। যকৃত কোষ থেকে মেরোজয়েডগুলো লোহিত রক্তকণিকায় প্রবেশ করে এবং এখানেও বিভিন্ন ধাপ অতিক্রম করে। শেষ পর্যায়ে পরজীবীগুলো যখন লোহিত রক্তকণিকা প্রাচীর ভেদ করে রক্ত এসে পড়ে, তখন মেরোজয়েডগুলো নষ্ট করার জন্য রক্তশত রক্তকণিকার অতিরিক্ত পাইরোজেন ক্ষরণ করে। বিষাক্ত এ পাইরোজেন নামক রাসায়নিক পদার্থের প্রভাবে পরবর্তী দেহে তাপমাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হয় ও জ্বর আসে। বিভিন্ন প্লাজমোডিয়াম প্রজাতি সুপ্ত অবস্থা নিম্নরূপ: প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম 8 থেকে 15 দিন, প্লাজমোডিয়াম ওভালে 11 থেকে 16 দিন, প্লাজমোডিয়াম ভিভিক্স 12 থেকে 20 দিন, প্লাজমোডিয়াম ম্যালেরে 18 থেকে 40 দিন। মশকির দেহে জীবনচক্র। ম্যালেরিয়া রোগে আক্রান্ত কোনো মানুষের রক্ত মশকি কর্তৃক গৃহীত হলে গ্যামেটোসাইট সহ বিভিন্ন দশার জীবাণু মশকির ক্রপের লুমেনে প্রবেশ করে। অ্যানোফিলিস ব্যতীত অন্যান্য মশকি পরিপাকতন্ত্রে এনজাইম সব দশা জীবাণুগুলো ধ্বংস করে ফেললেও অ্যানোফিলিস মশকির পৌষ্টিকতন্ত্রে গ্যামেটোসাইটগুলো ধ্বংস করার এনজাইম না থাকায় এগুলো বেঁচে থাকে। বরং অ্যানোফিলিস এর ক্রপে উপস্থিত এনজাইমের উদ্দীপনায়
এই গ্যামেটোসাইটগুলো পরবর্তী ধাপ শুরু করে উদ্দীপ্ত হয়। মশকির দেহে ম্যালেরিয়া জীবাণুর গ্যামিটোগনি ও স্পোরোগনি পর্যায় সম্পন্ন হয়। মশকির দেহে সংঘটিত ম্যালেরিয়া পরজীবী জীবনচক্র দুভাগে ভাগ করা যায়, যথা গ্যামেটোগনি ও স্পোরোগনি। নিচে এদের বর্ণনা দেওয়া হলো। গ্যামেটোগনি: মশকির ক্রপের অভ্যন্তরে গ্যামিট সৃষ্টির মাধ্যমে ম্যালেরিয়া জীবাণুর যৌন জনন গ্যামেটোগনি বলে। গ্যামেটোগনি কয়েকটি নির্দিষ্ট ধাপে ঘটে, যথা জনন কোষ সৃষ্টি গ্যামেটোজেনেসিস। গ্যামেটোজেনেসিস দু প্রকার, যথা স্পার্মাটোজেনেসিস, উওজেনেসিস। স্পার্মাটোজেনেসিস: স্পার্ম অর্থ শুক্রাণু, জেন অর্থ উৎপন্ন গঠন, সিস অর্থ পদ্ধতি। মাইক্রোগ্যামেটোসাইট থেকে মাইক্রোগ্যামিট বা শুক্রাণু তথা পুংজনন কোষ গঠন প্রক্রিয়াকে স্পার্মাটোজেনেসিস বলে। এই প্রক্রিয়ায় কয়েকটি উপধাপে ঘটে, যথা প্রথমে মাইক্রোগ্যামেটোসাইট হ্যাপ্লয়েড নিউক্লিয়াস সাইটোপ্লাজম পদ্ধতিতে বিভক্ত হয়ে 4 থেকে 8টি ক্ষুদ্রাকার হ্যাপ্লয়েড অ্যান্ড নিউক্লিয়াসে পরিণত হয়। এ সময় জীবাণুর কয়েকটি কণা 4 থেকে 8টি বিশিষ্ট হয়। প্রতিটি কণার মধ্যে একটি ক্ষুদ্র নিউক্লিয়াস প্রবেশ করে এবং নিউক্লিয়াসের চারদিকে প্রোটোপ্লাজম জমা হয়। এদের সাইটোপ্লাজমীয় অভিক্ষেপ বলে। এর পরপরই জীবাণুর দেহটি কতগুলো ফ্লাজেলা আকৃতির সরু মাকুর মতো মাইক্রোগ্যামিট ও শুক্রাণুর পরিণত হয়। ক্রপের গহ্বরে তাপের তারতম্যের দরুন এই প্রক্রিয়া ঘটে। ক্রপের গহ্বরে ম্যালেরিয়া জীবাণুর স্পার্মাটোজেনেসিসের এই বিশেষ প্রক্রিয়াকে এক্সফ্লাজেলেশন বলে। মাইক্রোগ্যামিটগুলোর প্রথমে একসাথে থাকে, পরে এরা মাতৃকোষ থেকে এক্সফ্লাজেলেশন প্রক্রিয়ায় পরস্পর থেকে পৃথক হয়ে যায়। নিষিক্ত ডিম্বাণু করার জন্য সাঁতার কাটতে থাকে। উওজেনেসিস: উও অর্থ ডিম্বাণু, জেন অর্থ গঠন, সিস অর্থ পদ্ধতি। মাইক্রোগ্যামেটোসাইট থেকে মাইক্রোগ্যামিট বা ডিম্বাণু তথা স্ত্রীজনন কোষের গঠন প্রক্রিয়াকে উওজেনেসিস বলে। এই প্রক্রিয়ায় কয়েকটি উপধাপে ঘটে, যথা প্রথমে প্রতিটি মাইক্রোগ্যামেটোসাইট এর হ্যাপ্লয়েড অ্যান্ড নিউক্লিয়াস বিভক্ত হয় এবং একটি করে সক্রিয় গোলাকার মাইক্রোগ্যামিট বা ডিম্বাণু গঠনে পরিণত হয়। এছাড়াও পোলার বডি নামক আরেকটি কোষের আবির্ভাব ঘটলেও শীঘ্রই তা নষ্ট হয়ে যায়। এর পরপরই মাইক্রোগ্যামিট এক প্রান্ত কিছুটা উঁচু হয়ে ওঠে। এই অঞ্চলকে নিষেক শঙ্কুকোণ বা অভ্যর্থনার শঙ্কুকোণ বলে। ডিম্বাণু নিউক্লিয়াসে এ শঙ্কুর কাছে অবস্থান করে। নিষেক ও জাইগোটের গঠন: মুক্ত মাইক্রোগ্যামিটগুলো এরপর পৃথকভাবে মাইক্রোগ্যামেট বা ডিম্বাণুর নিষেক শঙ্কু দিয়ে অগ্রসর হয় এবং প্রতিটি ডিম্বাণু একটি করে শুক্রাণু প্রবেশ করে এবং নিষেক সম্পন্ন করে। নিষিক্ত ডিম হতে পরে গোলাকার জাইগোট গঠিত হয়। উকিনের গঠন: মশকির রক্ত শোষণের 12 থেকে 14 ঘন্টা পর গোল নিশ্চল জাইগোটটি সচল হয় এবং কিছুটা কীটের মতো লম্বা আকৃতি ধারণ করে। এটি উকিনেটে পরিণত হয়। এগুলো লম্বায় 18 থেকে 24 মাইক্রন এবং প্রস্থে 3 থেকে 5 মাইক্রন। ওসিস্টের 24 ঘন্টার ভেতরই মশকির ক্রপে অন্তঃপ্রাচীর ভেদ করে বহিঃপ্রাচীর ঠিক নিচে এসে পৌঁছায় এবং 40 ঘন্টার মধ্যে সিস্ট আবরণ দ্বারা আবৃত হয়ে গোলাকার উওসিস্টে পরিণত হয়। এর গায়ে সোনালি বাদামি বর্ণের দানা ছড়িয়ে থাকে। উওসিস্টের ভেতরে একটি বড় গহ্বর সৃষ্টি হয়। আক্রান্ত একটি মশকির ক্রপের প্রাচীরে 50 থেকে 5000টি পর্যন্ত উওসিস্ট দেখা যায়। ক্রপ তখন ছোট ছোট গুটিময় দেখায়। উওসিস্ট পরিণত হতে 10 থেকে 20 দিন সময় লাগে। উওসিস্ট পরিণত হলে তা স্পঞ্জের মতো দেখায় এবং ক্রপের প্রাচীর থেকে মশকির দেহ অভ্যন্তরে উদ্গত থাকে। পরিণত উওসিস্ট আকার প্রথম অবস্থা থেকে 4 থেকে 5 গুণ বড় হয়। খ. স্পোরোগনি স্পোরোজয়েটের উৎপত্তি: মশকির ক্রপের প্রাচীরে 2 স্তরের মাঝে সংলগ্ন থাকা অবস্থায় উওসিস দশার জীবাণু যে জননের মাধ্যমে স্পোরোজয়েট দশা জীবাণু সৃষ্টি করে তাকে স্পোরোগনি বলে। স্পোরোগনি অনেকে অযৌন জনন বলেন। প্রকৃতপক্ষে এটি যৌন জননের পরবর্তী অবস্থা যার মাধ্যমে জীবাণুটি সক্রিয় স্পোরোজয়েট দশায় পরিণত হয়। স্পোরোগনি কয়েকটি নির্দিষ্ট ধাপে ঘটে, যথা উওসিস্টের নিউক্লিয়াস বিভাজন। ক্রপের গায়ে সংলগ্ন অবস্থায় প্রতিটি উওসিস্ট 2 এর নিউক্লিয়াস প্রথমে মায়োসিস পদ্ধতিতে এবং পরে বারবার মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে বহু সংখ্যক হ্যাপ্লয়েড নিউক্লিয়াসে পরিণত হয়।
ক্রপের প্রাচীরে একই সাথে 50 থেকে 500টি ওসিস থাকতে পারে। ওসিস্ট এক মায়োসিসকে পোস্ট জাইগোটিক মায়োসিস বলে। পরিস্ফুটন ওসিস সিস্ট প্রাচীরে আবদ্ধ থাকা অবস্থায় জীবাণুর প্রতিটি নিউক্লিয়াসে ঘিরে প্রথমে সাইটোপ্লাজমে জমা হয়, পরে তার চারদিকে কোষঝিল্লি গঠিত এবং বহু সংখ্যক গোলাকার ক্ষুদ্র ক্ষুদ্র কোষ সৃষ্টি হয়। স্পোরোজয়েটের গঠন পরপর কোষগুলোর আকৃতি নির্ভর করে মাকু আকৃতির স্পোরোজয়েটে পরিণত হয়। স্পোরোজয়েটগুলো এরপর সিস্ট প্রাচীর ভেদে মশকির হিমোসিলে মুক্ত হয়। এটি ওসিস্টের প্রায় 10,000 স্পোরোজয়েট থাকতে পারে। স্পোরোজয়েটগুলো হিমোসিল নামক মশকের লালা গ্রন্থে প্রবেশ করে এবং সেখানে অবস্থান করতে থাকে। একটি মশকি লালা গ্রন্থিতে প্রায় 3,26,000 স্পোরোজয়েট থাকতে পারে। রক্তপিপাসু মশকি কোনো মানুষের রক্ত পান করলে জীবাণু শতকরা 10% লালার সাথে মানবদেহে স্থানান্তরিত হয় এবং ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে। মশকি লালা গ্রন্থিতে স্পোরোজয়েটগুলো প্রায় 2 মাস অবস্থান করে। এ সময় ভেতর এরা আরও বৃদ্ধিপ্রাপ্ত ও সক্রিয় হয়ে ওঠে। ম্যালেরিয়া পরজীবী জীবনচক্রের জনুক্রম কোনো জীবের জীবনচক্রে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তনকে জনুক্রম অল্টারেশন জেনারেশন বলে। ম্যালেরিয়া জীবাণুর এটি একটি অন্তঃপরজীবী প্রোটোজয় প্রাণী। এদের জীবনচক্রে জনুক্রম ঘটে হ্যাপ্লয়েড অ্যান দশা। স্পোরোজয়েড দশা অ্যান মশকির দেহে স্পোরোগনির ফলে সৃষ্ট হয় স্পোরোজয়েড দশা। এ স্পোরোজয়েডবাহী মশকি মানুষকে দংশন করার সময় লালা নির্গত করে। এ লালা অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে কাজ করে, জায়গাটিকে অবশ করে পিচ্ছিল করে, আর এর লালার সাথে জীবাণু মানবদেহে প্রবেশ করে। মাইক্রোম্যাটাক্রিপ্টোমেরোজয়েড স্পোরোজয়েড মানুষের যকৃতকে আক্রমণ করে, সেখানে হেপাটিক সাইজোগনিক চক্র সম্পন্ন করে। হেপাটিক সাইজোগনির ফলে সৃষ্ট হয় মাইক্রোম্যাটাক্রিপ্টোমেরোজয়েড। মাইক্রোম্যাটাক্রিপ্টোমেরোজয়েড মানুষের লোহিত রক্তকণিকাকে আক্রমণ করে এরিথ্রোসাইটিক সাইজোগনিক চক্র সম্পন্ন করে। এর ফলে সৃষ্ট হয় মাইক্রোগ্যামেটোসাইট ও ম্যাক্রোগ্যামেটোসাইট। ডিপ্লয়েড 2n দশা জাইগোট দশা 2n মশকির দেহে গ্যামেটোসাইটের ফলে সৃষ্টি হয় স্ত্রী গ্যামিট ও পুংগ্যামিট। স্ত্রী ও পুংগ্যামিটের মিলনের ফলে জাইগোট 2n সৃষ্টি হয়। ইউকিনেট জাইগোট রূপান্তরিত হয়ে সৃষ্টি করে ইউকিনেট। পরে ইউকিনেট ওসিস্ট 2n এ পরিণত হয়ে ডিপ্লয়েড 2n ওসিস্ট মায়োসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড অ্যান্ড স্পোরোজয়েট সৃষ্টি করে। এ হ্যাপ্লয়েড স্পোরোজয়েড দশা মশকির লালা গ্রন্থির মাধ্যমে মানবদেহে প্রবেশ করে। উপরোক্ত আলোচনা থেকে দেখা যায় ম্যালেরিয়া জীবাণুর জীবনচক্রে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড দশা পর্যায়ক্রমিকভাবে আবর্তিত হয়। সুতরাং ম্যালেরিয়ার জীবনচক্রে সুস্পষ্ট জনুক্রম বিদ্যমান। জনুক্রমের তাৎপর্য জনুক্রম প্রজাতির ধারা অক্ষুণ্ণ রাখে, প্রজাতি জীবাণুর জীবনীশক্তি ফিরিয়ে আনে, জনুক্রম জীবাণুর বিস্তৃতিতে সহায়তা করে, জীবাণুর জীবনক্রম সম্পূর্ণ করে, জনুক্রম প্রজাতিতে বৈচিত্র্য আনে, ফলে প্রকরণ সৃষ্টি হয়। পার্থক্যের বিষয় অযৌন চক্র যৌন চক্র কোষ যে স্থানে ঘটে মানুষের যকৃত লোহিত রক্তকণিকায়, মশক ক্রপের মধ্যে এবং হিমোসিলে। তো হচ্ছে মেরোজয়েড, ট্রোফোজয়েড, সাইজোর, সিগনেট রিং ও রোজেট এই চক্রের মধ্যবর্তী ধাপ। এই চক্রে গ্যামিট, জাইগোট, ওসিস্ট, স্পোরোজয়েড দেখা যায়। গ্যামেটোসাইট, স্পোরোজয়েড এবং হিমোজয়েটের ক্ষেত্রে দুটি অযৌন ও যৌন জননের পার্থক্য হলো এই চক্রের শেষের দিকে হিমোজয়েড সৃষ্টি হয় এবং অযৌন চক্রের শেষে হিমোজয়েড সৃষ্টি হয় না। কাঁপুনিসহ জ্বর, অন্যান্য উপসর্গ তেমন কোনো প্রতিক্রিয়া দেখা যায় না। চক্রের পুনরাবৃত্তি ঘটে, চক্রের পুনরাবৃত্তি ঘটে না। গ্যামিট সৃষ্টি হয় না, গ্যামিট সৃষ্টি হয়। জাইগোট যেহেতু গ্যামিট সৃষ্টি হয় না, তাই জাইগোট উৎপন্ন হওয়ার কোনো সম্ভাবনা নেই। পুং ও স্ত্রী গ্যামিটের মিলনে জাইগোট সৃষ্টি করে। যে ম্যালেরিয়া সংক্রমণ স্ত্রী অ্যানোফিলিস মশকি ম্যালেরিয়া রোগের বিস্তার ঘটানোর একমাত্র মাধ্যম। পৃথিবীতে প্রায় 200 প্রজাতির অ্যানোফিলিস মশকি থাকলেও মূলত 6টি প্রজাতি রোগের ব্যাপকভাবে বিস্তার ঘটায় বলে তথ্য পাওয়া গিয়েছে। প্রজাতিগুলো হলো অ্যানোফিলিস কালসিফিয়েন্স, অ্যানোফিলিস স্ট্রেফেন্সি, অ্যানোফিলিস ফ্লাভিয়েটিলিস, অ্যানোফিলিস ডিরাস, অ্যানোফিলিস সানদিয়াকাস, অ্যানোফিলিস মিনিমাস। মানবদেহে ম্যালেরিয়া জীবাণুর প্রবেশের পর বিভিন্ন ধাপ অতিক্রম করে একসময় গ্যামেটোসাইট গঠন করে। প্লাজমোডিয়াম ভিভিক্সের সৃষ্ট গ্যামেটোসাইটগুলো মানুষের রক্তে 7 দিন, কিন্তু প্লাজমোডিয়াম ফেলসিপারামের সৃষ্ট গ্যামেটোসাইটগুলো 30 থেকে 60 দিন, এমনকি 120 দিন পর্যন্ত বেঁচে থাকে। এ সময় রোগীর দেহে মশকির দেহে প্রবেশ করার সুযোগ পেলে পরবর্তী চক্র শুরু করে। মশকের প্রতিবাদ দংশনে প্লাজমোডিয়াম ভিভিক্সের অন্তত 6টি
প্লাজমোডিয়াম ফেলসিপেরামের অন্তত 12টি, অর্থাৎ যেটি ফেলসি সেটি 12টি, যেটি ভিভিক সেটি 6টি মশকের দেহে প্রবেশ করে। যাদের রক্তে পর্যাপ্ত সংখ্যক গ্যামেটোসাইট থাকে তাদের সক্রিয়, এবং যাদের রক্তে গ্যামেটোসাইট কোনো এক সময় কার্যকর হয়েছে এমন অবস্থা থাকে তাকে বাহক বলে। রক্তপান করার সময় মশকের দেহে বিভিন্ন দশায় জীবাণু প্রবেশ করলেও একমাত্র গ্যামেটোসাইটগুলো বেঁচে থাকে। অন্যান্য দশায় জীবাণুগুলো মশকের এনজাইম দ্বারা বিনষ্ট হয়ে যায়। গ্যামেটোসাইটগুলো গ্যামেটোগনি স্পোরোগনি ধাপের মাধ্যমে অবশেষে স্পোরোজয়েড সৃষ্টি করে মশকী লালাগ্রন্থিতে অবস্থান করে। এই মশকী কোনো মানুষকে দংশন করলে মানুষের এই জীবাণু দ্বারা সংক্রমিত হয়। এভাবে ম্যালেরিয়ার সংক্রমণ ঘটে এবং ম্যালেরিয়ার জনান্তরে ছড়িয়ে পড়ে। ম্যালেরিয়া আক্রান্ত রোগীর রক্তশূন্যতার কারণ কী? সাইজোগনি শেষে লোহিত রক্তকণিকার প্রাচীর ভেঙে মেরুজের রক্তরস মুক্ত হয়, এতে লোহিত রক্তকণিকা ধ্বংসপ্রাপ্ত হয়। আক্রান্ত রোগীর যকৃত ও প্লীহা স্ফুত হয়ে যায়, যার ফলে এগুলো থেকে রক্তকণিকা উৎপন্ন বাধাগ্রস্ত হয়। আক্রান্ত রোগীর প্লীহা থেকে লাইসোলেসিথিন নামক এক ধরনের বিশ্লেষক পদার্থ নিঃসৃত হয়, যা লোহিত রক্তকণিকা ধ্বংস করে। পরজীবী হেমোলাইসিন নামক এক ধরনের অ্যান্টিবডি উৎপন্ন করে, যা স্বাভাবিক অনাক্রান্ত লোহিত রক্তকণিকা ধ্বংস করে। ম্যালেরিয়ার প্রতিকার, প্রতিরোধ, নিয়ন্ত্রণ। প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ ম্যালেরিয়া। ম্যালেরিয়া যেহেতু মশকি বাহিত একটি রোগ, তাই মশকি প্রতিরোধের মাধ্যমে এ রোগ মুক্ত থাকা সম্ভব। ম্যালেরিয়ার প্রতিকার তিনভাবে হতে পারে: মশকি নিধন, মশকি হতে আত্মরক্ষা, চিকিৎসা। মশকি নিধন। মশককুলে বংশ পরিবেশ হতে নির্মূল করা প্রায় অসম্ভব। নিম্নলিখিত পন্থা অবলম্বন করে এদের বিস্তার রোধ করা যায়। প্রজনন ক্ষেত্র ধ্বংস। মশকের বদ্ধ পচা পানিতে ডিম পাড়ে, তাই বাড়ির আশেপাশে পরিত্যক্ত ডোবা নালা পরিষ্কার রাখা, যেখানে সেখানে পানি জমতে না দেওয়া, বাড়ির আশেপাশে ঝোপঝাড় জঙ্গল কেটে ফেলার মাধ্যমে মশকির বসবাস ও প্রজনন ক্ষেত্র ধ্বংস করা সম্ভব। লার্ভা ও পিউপা ধ্বংস করা। পচা পানিতে ডিম ফুটে মশকির লার্ভা ও পিউপা দশা সৃষ্টি হয়। পানিতে কেরোসিন বা পেট্রোল জাতীয় পদার্থ ছিটিয়ে দিলে এরা অক্সিজেন অভাবে মারা পড়ে। এছাড়াও বিএইচসি ও ডায়েলড্রিন ইত্যাদি কীটনাশক ওষুধের তেলের পানিতে ছিটিয়ে দিয়ে মশকির লার্ভা ও পিউপা মারা যায়। পানিতে জুভেনাইল হরমোন ছিটিয়ে দিলে লার্ভাগুলো রূপান্তর ব্যাহত হয়, এর ফলে পূর্ণাঙ্গ মশকে রূপান্তরিত হতে পারে না। উপরোক্ত সবগুলো পদ্ধতি কম বেশি পানি তথা পরিবেশ দূষণের জন্য দায়ী, তাই এ সকল জলাশয়ে লার্ভা বা পিউপা সৃষ্টির সম্ভাবনা থাকে ওই সকল জলাশয়ে উপরোক্ত সব পদ্ধতি কম বেশি দায়ী, তাই যে সকল জলাশয়ে লার্ভা পিউপা সৃষ্টির সম্ভাবনা থাকে ওই সকল জলাশয়ে গাপ্পি, কই, শিং, খোলসে, তেলাপিয়া, পুঁটি, টাকি ইত্যাদি জাতীয় লার্ভোভোরাস মাছ চাষ করলে এর মশকির লার্ভা পিউপা ভক্ষণ করে। এতে মশকি নিধনের পাশাপাশি পরিবেশ থাকে দূষণমুক্ত। পূর্ণাঙ্গ মশককুল নিধন। ফগিং মেশিনের মাধ্যমে সালফার ডাইঅক্সাইড ধোঁয়া সৃষ্টি করে মশা তাড়ানো বা মেরে ফেলা সম্ভব। এছাড়াও বিভিন্ন রাসায়নিক পদার্থ ছিটিয়ে বা রেডিয়েশনের মাধ্যমে বন্ধ্যত্ব সৃষ্টি করে মশককুল ধ্বংস করা যায়। কীটনাশকের ব্যবহার। অধিকাংশ শহর এলাকায় মশক নিয়ন্ত্রণের জন্য কীটনাশক ব্যবহার করা হয়। মশকের দংশনের হাত থেকে আত্মরক্ষা। ঘরের দরজা জানালা মশকরোধী ঘন তারের নেট ব্যবহার করে মশকের দংশন হতে আত্মরক্ষা করা যায়। এছাড়াও কয়েল বা বিভিন্ন ধরনের স্প্রে ব্যবহার করা, যা দেহের অনাবৃত অংশে বিভিন্ন ধরনের ক্রিম বা লোশন লাগানোর মাধ্যমে মশকের দংশনের হাত থেকে বাঁচা যায়। শয়ন সময়ে মশারি ব্যবহার এবং সন্ধ্যায় ধূপে ধোঁয়া প্রয়োগ করা। ম্যালেরিয়া রোগীর চিকিৎসা। ম্যালেরিয়া রোগীকে অবশ্যই উন্নত চিকিৎসা প্রদান করা আবশ্যক। রোগ শনাক্ত করা ও উপযুক্ত চিকিৎসা প্রদান করে ম্যালেরিয়া রোগ থেকে পরিত্রাণ পাওয়া যায়। সিনকোনা গাছের বাকল হতে তৈরি কুইনাইন ম্যালেরিয়া নিরাময়ের মূল ঔষধ। এই কুইনাইন দ্বারা বাণিজ্যিক ভিত্তিক বিভিন্ন ধরনের ঔষধ তৈরি হয়েছে, যেমন ক্লোরোকুইন, নিভাকুইল, কোমোকুইন, অ্যাবলোক্লোরো, ম্যাপিং, প্যালুড্রিন ইত্যাদি। ম্যালেরিয়া পরজীবী ধ্বংসে ভালো মনের বেশ কিছু ঔষধ বাজারে পাওয়া যায়। এছাড়াও আক্রান্ত রোগী যাতে মশকি দংশন করতে না পারে সেদিকে দৃষ্টি রাখা অত্যাবশ্যক, নতুবা নতুন রোগের বিস্তার ঘটতে পারে। ম্যালেরিয়া জীবাণু হয়ে হচ্ছে ঔষধ প্রতিরোধী। ক্লোরোকুইন প্রতিরোধী হয়ে হয়েছে বাংলাদেশের ম্যালেরিয়া জীবাণু। আর্টিমিসিনিন প্রতিরোধী হয়ে হচ্ছে এফপি ফ্যালসিপেরাম জীবাণু। বিশেষ দ্রষ্টব্য: সুস্থ দেহে সিনকোনা রস কম্পজ্বর সৃষ্টি করে। কম্পজ্বরে ম্যালেরিয়া সিনকোনা রস সেবনে আরোগ্য হয়। এ থেকে হোমিও চিকিৎসা পদ্ধতি আবিষ্কার হয়েছে। সুস্থ দেহে সিনকোনা রস কম্পজ্বর সৃষ্টি করে। কম্পজ্বরে সিনকোনা রস সেবনে রোগ আরোগ্য হয়। এ থেকেই মূলত হোমিও চিকিৎসা পদ্ধতি আবিষ্কৃত হয়েছে। ম্যালেরিয়া টিকা।
দীর্ঘ প্রায় 30 বছর গবেষণার পর অবশেষে আবিষ্কৃত হয়েছে বিশ্বের প্রথম ম্যালেরিয়া প্রতিষেধক টিকা মস্কুইরিক্স, যা RTTS নামে পরিচিত। ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি ইতিমধ্যেই এর ভ্যাকসিনের স্বীকৃতি দিয়েছে। গ্ল্যাক্সোস্মিথক্লাইন ও পাথ ম্যালেরিয়া নামক প্রতিষ্ঠানদ্বয় এই যুগান্তকারী আবিষ্কার নেতৃত্ব দিয়েছে। 4 ডোজের এই টিকা প্লাজমোডিয়াম বিক্সেলসিভেরাম জীবাণুর বিরুদ্ধে কার্যকর অ্যান্টিবডি উৎপাদনে সক্ষম। উল্লেখযোগ্য যে আফ্রিকা সাব-সাহারা অঞ্চলে শিশুরা এই পরজীবী কর্তৃক সবচেয়ে বেশি আক্রান্ত হয় এবং এদের মৃত্যুর হার সবচেয়ে বেশি। তবে বাংলাদেশ, ভারত, মিয়ানমার প্রভৃতি সাবট্রপিক্যাল অঞ্চলের দেশগুলোতে এ রোগের উচ্চ ঝুঁকিপূর্ণ দেশের মধ্যে পরিগণিত।